আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো ডক্টর আনা লেম্বোকের ডোপোমিনেশন, সেটা আমাদের সময়ের একটা খুব বড় প্যারাডক্স বা স্ববিরোধিতা তুলে ধরে। হুম। মানে আমাদের চারপাশে এখন এত আনন্দ, সোশ্যাল মিডিয়া, নেটফ্লিক্স, ফাস্ট ফুড, চাইলেই প্রায় সবকিছু হাতের মুঠোয়। একদম। কিন্তু এত আরাম, এত প্রাচুর্যের মাঝেও আমরা কি আসলে আগের চেয়ে বেশি সুখী? পরিসংখ্যান তো অন্য কথা বলে, আর আমাদের নিজেদের অনুভূতিও। ঠিক তাই। বইটা বলছে সম্ভবত না, আর এর কারণটা নাকি আমাদের মস্তিষ্কের ভেতরেই লুকিয়ে আছে। হ্যাঁ, আপনি একদম ঠিক পয়েন্টটা ধরেছেন। এই আলোচনার জন্য আমরা বইটির একটি সারসংক্ষেপকে ভিত্তি হিসেবে নিচ্ছি, যেটা এর মূল ধারণাগুলোকে খুব সুন্দরভাবে দেখায়। আচ্ছা। বইটার প্রধান বিষয় হল আমাদের মস্তিষ্ক আনন্দ আর ব্যথার মধ্যে একটা খুব সূক্ষ্ম ভারসাম্য রাখে। ওকে। আর যখন আমরা ক্রমাগত এই সহজ আনন্দের দিকে ঝুঁকে পড়ি, তখন সেই ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। আর তার ফলাফল? ফলাফল হল অতৃপ্তি, উদ্বেগ, মনোযোগের অভাব। এমনকি আমাদের সাধারণ অভ্যাসগুলো, যেমন ফোন ব্যবহার করা, সেটাও একটা আসক্তির মতো হয়ে যায়। তাহলে আজকের আলোচনার লক্ষ্য হল বইটার ধারণাগুলো ধরে এটা বোঝা যে কেন এত আরামের মধ্যেও আমাদের একটা শূন্যতা কাজ করে। হুম। চলুন বিষয়টার গভীরে যাওয়া যাক। বইটার প্রথম যুক্তি হল আমরা নাকি এক ডোপামিন ওভারলোডেড পৃথিবীতে বাস করছি। শব্দটা বেশ ভারী। এর মানেটা আসলে কি? এর মানে হল আমাদের চারপাশটা এমন সব জিনিসে ভরা, যা খুব সহজে আর খুব দ্রুত আমাদের মস্তিষ্কে ডোপামিন ছাড়ে। ডোপামিনকে তো প্লেজার মলিকিউল বা আনন্দের অণু বলা হয়, তাই না? হ্যাঁ, বলা হয়, কিন্তু আসলে এটা তার চেয়েও বেশি কিছু। এটা মূলত প্রেরণার অণু। মানে এটা আমাদের কোনো কিছু পাওয়ার জন্য উৎসাহিত করে। আচ্ছা। সমস্যাটা হলো স্মার্টফোনের একটা নোটিফিকেশন, ভিডিও গেমের একটা লেভেল পার করা, বা ধরুন চিনি দেওয়া কোনো খাবার, এই সহজলভ্যতা আমাদের মস্তিষ্ককে ক্রমাগত ডোপামিনের বন্যায় ভাসিয়ে রাখছে। ঠিক যেন একটা পার্টি যেটা কখনো শেষই হয় না। কিন্তু ব্যাপারটা স্ববিরোধী লাগছে। পার্টি চলতে থাকলে তো আরও আনন্দিত হওয়ার কথা, তাই না? অতৃপ্ত হওয়ার কারণ কি? খুব ভালো প্রশ্ন। আর এখানেই বইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটা লুকিয়ে আছে, যেটা হলো আনন্দ ব্যথার ভারসাম্য। আনন্দ ব্যথার ভারসাম্য। হ্যাঁ, আমাদের মস্তিষ্ককে একটা পুরনো দাড়িপাল্লার মতো ভাবুন। একদিকে আনন্দ, অন্যদিকে ব্যথা। বেশ। যখন আমরা কোনো আনন্দের কাজ করি, যেমন ধরুন পছন্দের আইসক্রিম খাই, তখন আনন্দের পাল্লাটা ঝুঁকে পড়ে। কিন্তু মস্তিষ্ক সবসময় ভারসাম্যে ফিরতে চায়, যেটাকে বলে হোমিওস্টেসিস। স্থিতিশীল অবস্থা। একদম। তাই সে নিজে থেকেই ভারসাম্য ফেরাতে ব্যথার পাল্লায় একটু ওজন চাপিয়ে দেয়, যাতে দাড়িপাল্লাটা আবার সমান হয়ে যায়। তার মানে প্রত্যেকটা আনন্দের অভিজ্ঞতার পর মস্তিষ্ক একটা ছোট কারেকশন করে, হ্যাঁ। একটা বিপরীত প্রতিক্রিয়া তৈরি করে। আচ্ছা। ভাবুন তো, প্রথমবার আইসক্রিম খাওয়ার আনন্দ আর দশমবারে খাওয়ার আনন্দ কি এক? প্রথমবার জিভে বিলেই একটা তীব্র অনুভূতি হয়। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু রোজ খেতে থাকলে দশম দিনে সেটা আর বিশেষ কিছু মনে হয় না। উল্টো একদিন না খেলে মনে হয় কি যেন নেই, একটা অস্বস্তি হয়। ঠিক। এই যে কি যেন নেই অনুভূতি, এটাই হলো সেই ব্যথার পাল্লার ওজন। যখন আমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করি, মস্তিষ্ক ভারসাম্য ফেরাতে ব্যথার পাল্লাকে আরও ভারী করতে থাকে। আর একসময় দেখা যায় যে জিনিসটা আগে আনন্দ দিত, সেটা আর কোনো অনুভূতিই দিচ্ছে না। উল্টো ওটা না করলে আমাদের অস্থির লাগে, উদ্বেগ হয়। আনন্দের পাল্লাই তখন ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এটা তো একটা দুষ্ট চক্রের মতো শোনাচ্ছে। আমার নিজের কথাই যদি বলি, একটা লম্বা ছুটি কাটিয়ে কাজে ফিরলে সবকিছু কেমন একঘেয়ে লাগে। এর সাথেও কি ডোপামিনের সম্পর্ক আছে? সরাসরি সম্পর্ক আছে। ছুটির সময় আপনি ক্রমাগত নতুন নতুন আনন্দের অভিজ্ঞতা নিয়েছেন। আপনার ডোপামিনের পাল্লাটা ভারী ছিল। ও যখন আপনি স্বাভাবিক জীবনে ফেরেন, আপনার মস্তিষ্ক তো সেই উচ্চমাত্রার উদ্দীপনায় অভ্যস্ত। তাই সাধারণ কাজ যেমন ইমেল চেক করা তখন একদমই নগণ্য মনে হয়। রাইট। আর এর সাথেই আরও দুটো ধারণা জড়িত: সহনশীলতা বা টলারেন্স এবং প্রত্যাহার বা উইথড্রল। এই দুটো বিষয় একটু সহজ করে বোঝা দরকার। সহনশীলতা বা টলারেন্স বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? সহনশীলতা মানে হলো আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে ডোপামিনের ওই উচ্চমাত্রার সাথে অভ্যস্ত হয়ে যায়। ফলে একই পরিমাণ আনন্দ পেতে আগের চেয়ে অনেক বেশি উদ্দীপনার দরকার হয়। যেমন
যেমন ধরুন, যে প্রথমবার কফি খেয়ে খুব চাঙ্গাবোধ করেছিল, 1 বছর পর তার হয়তো শুধু ঘুম কাটানোর জন্য 1 কাপ লাগে। সেই আগের অনুভূতি পেতে এখন হয়তো 2 বা 3টে কাপ লাগে। আচ্ছা, বুঝতে পারছি। আর প্রত্যাহার বা উইথড্রল, এটা কি শুধু ওই গুরুতর আসক্তির ক্ষেত্রেই হয়? না, একদমই না। প্রত্যাহার হলো ওই উদ্দীপনাটা বন্ধ করে দিলে যে শারীরিক আর মানসিক অস্বস্তি হয় সেটা। ও, এই সূক্ষ্ম রূপগুলো আমরা রোজই অনুভব করি। যেমন ইন্টারনেট কানেকশন চলে গেলে যে অধৈর্য লাগে, বা ফোনের ব্যাটারি শেষ হয়ে গেলে যে একটা উদ্বেগ হয়। সেটাও এক ধরনের প্রত্যাহার। হ্যাঁ, এই সহনশীলতা আর প্রত্যাহার দুটো মিলেই আসক্তির চক্রটা পূর্ণ করে। তখন মানুষ আর আনন্দ পেতে কাজটা করে না, বরং প্রত্যাহারের কষ্ট থেকে বাঁচতে করতে বাধ্য হয়। একটা ফাঁদে পরিণত হয়। একদম। আর এই ফাঁদটা এতটাই শক্তিশালী যে শুধু ইচ্ছাশক্তি দিয়ে এর থেকে বের হওয়া প্রায় অসম্ভব। আর এখানেই লেখিকা কিছু কৌশলের কথা বলেছেন, যার প্রথমটি হল সেলফ বাইন্ডিং। ইচ্ছাশক্তি যথেষ্ট নয়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা তো প্রায় ভাবি আমি কাল থেকে এটা করব না, কিন্তু পারি না। তো এই সেলফ বাইন্ডিং বা আত্মনিয়ন্ত্রণ জিনিসটা কি? সেলফ বাইন্ডিং একটা দারুণ কৌশল। এর মূল ধারণা হল ইচ্ছাশক্তির ওপর ভরসা না করে নিজের জন্য এমন একটা পরিবেশ বা নিয়ম তৈরি করা যা প্রলোভনকে দূরে রাখে। মানে নিজের ইচ্ছাশক্তিকে পরিবেশের কাছে আউটসোর্স করা। ঠিক তাই। আমরা তো জানি ইচ্ছাশক্তি সীমিত। দিনের শেষে বা চাপের মধ্যে থাকলে এটা কমে যায়। তাই আমি এটা করব না বলার চেয়ে কার্যকর হল এমন ব্যবস্থা করা যাতে কাজটা করা কঠিন হয়ে যায়। এর কিছু বাস্তব উদাহরণ দেওয়া যায়, যেগুলো আমরা রোজকার জীবনে কাজে লাগাতে পারি। অবশ্যই। যেমন আপনি যদি রাতে ফোন ব্যবহার কমাতে চান, ফোনটাকে বেডরুমের বাইরে চার্জে রাখতে পারেন। এটা একটা ভৌত বাধা। হ্যাঁ, মাঝরাতে ঘুম ভাঙলেও ফোনটা হাতে নেওয়া কঠিন হবে। একদম। অথবা যদি অনলাইন শপিং নিয়ন্ত্রণ করতে চান, তাহলে অ্যাপগুলো ডিলিট করে দিন, ব্রাউজার থেকে ক্রেডিট কার্ডের তথ্য মুছে ফেলুন। প্রতিবার তথ্য টাইপ করার যে সামান্য বাধা, সেটাই অনেক কেনাকাটা থেকে আপনাকে বাঁচাবে। বাহ! মানে নিজের ভবিষ্যতের দুর্বল আমিটার জন্য বর্তমানের বিচক্ষণ আমি কিছু সীমানা তৈরি করে দিচ্ছি। ঠিক ধরেছেন। বইটাতে আর একটা কৌশলের কথা বলা হয়েছে, যেটা আমার কাছে বেশ অদ্ভুত কিন্তু শক্তিশালী মনে হয়েছে। সেটা হলো অস্বস্তি আলিঙ্গন করা। কিন্তু এটা শুনতে কেমন চরমপন্থা লাগছে না? আমরা তো জীবনকে সহজ করার জন্যই প্রযুক্তি ব্যবহার করি। এটা খুবই সঙ্গত প্রশ্ন। আপাত দৃষ্টিতে এটাকে প্রগতির বিরুদ্ধে মনে হতেই পারে, কিন্তু লেখিকা যা বলছেন তা হলো আমরা আরাম খুঁজতে গিয়ে সব ধরনের অস্বস্তি থেকে এতটাই দূরে চলে গেছি যে আমাদের মানসিক সহনশীলতা কমে গেছে। আর এর পেছনের বিজ্ঞানটা হলো সেই দাঁড়িপাল্লা। একদম। সেটা কিভাবে, মানে কষ্টকর কাজ কিভাবে আমাদের ভালো বোধ করাতে পারে? কারণটা সেই দাঁড়িপাল্লার মধ্যেই আছে। যখন আমরা কোনো কঠিন কাজ করি, যেমন ভোরে উঠে ব্যায়াম করা বা ঠান্ডা জলে স্নান করা, তখন আমরা স্বেচ্ছায় ব্যথার পাল্লাকে কিছুটা ভারী করি। আচ্ছা। এর প্রতিক্রিয়ায় মস্তিষ্ক ভারসাম্য আনার জন্য আনন্দের পাল্লায় ওজন যোগ করে। কিন্তু এই আনন্দটা তাৎক্ষণিক বা উত্তেজক নয়, বরং এটা একটা মৃদু, দীর্ঘস্থায়ী সন্তুষ্টি আর মানসিক শান্তির অনুভূতি। কঠিন ব্যায়ামের পর যে শান্ত আর সতেজ লাগে সেটার মতো। চমৎকার উদাহরণ। ঠিক তাই। বাহ! তার মানে তাৎক্ষণিক আনন্দের পেছনে দৌড়ালে যেমন পরে অতৃপ্তি আসে, তেমনি স্বেচ্ছায় স্বাস্থ্যকর কষ্ট করলে পরে এক ধরনের দীর্ঘস্থায়ী ভালো লাগা তৈরি হয়। একদম। লেখিকা বইয়ে একজন রোগীর কথা বলেছেন, যিনি ভিডিও গেমে এতটাই আসক্ত ছিলেন যে তার কাছে বাস্তব পৃথিবীর কোনো রঙই ছিল না, সবকিছু ধূসর মনে হতো। ও, 1 মাস ডিজিটাল ডিটক্স, মানে কোনো স্ক্রিন ব্যবহার না করার পর তিনি প্রথমবার সূর্যাস্ত দেখে কেঁদে ফেলেছিলেন, কারণ তিনি ভুলেই গিয়েছিলেন যে সাধারণ প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর হতে পারে। অবিশ্বাস্য। এটাই হলো ডোপামিন সিস্টেম রিসেট হওয়ার ফল। যে আনন্দটা পরিশ্রম বা শৃঙ্খলা থেকে আসে, সেটা অনেক বেশি টেকসই। এটা আমাদের ডোপামিনের স্বাভাবিক স্তরকে একটা স্বাস্থ্যকর জায়গায় ফিরিয়ে আনে। ফলে আমরা ছোট ছোট সাধারণ জিনিস থেকেও আবার আনন্দ খুঁজে পাই। ঠিক। তাহলে আমরা যদি পুরো আলোচনাটাকে এক জায়গায় আনি, মূল বার্তাটা কি? মূল বার্তাটা হল প্রকৃত সুখ বা মানসিক সুস্থতা অবিরাম আনন্দ পাওয়ার মধ্যে লুকিয়ে নেই, বরং এটা আসে ভারসাম্য থেকে। একদম। আমাদের আধুনিক পৃথিবী, বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া সবাই শেখায় যে কোনো ধরনের অস্বস্তি বা একঘেয়েমি খারাপ। আমাদের সবসময় উদ্দীপ্ত, আনন্দিত থাকা উচিত। কিন্তু এই বইটা ঠিক তার উল্টো কথা বলছে। মাঝে মাঝে একঘেয়েমিকে গ্রহণ করা
বা সামান্য অস্বস্তি সহ্য করা। হ্যাঁ, এগুলো আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুব জরুরি। তার মানে আমাদের সচেতনভাবে কিছু উদ্দীপনা থেকে নিজেদের সরিয়ে রাখতে হবে। যেমন লাইনে দাঁড়িয়ে থাকার সময়টা ফোন বের না করে শুধু চারপাশটা দেখা। হ্যাঁ, অথবা কোনো উত্তর খোঁজার জন্য সাথে সাথে গুগল না করে কিছুক্ষণ নিজে চিন্তা করা। সারসংক্ষেপ করলে বার্তাটি হল অতিরিক্ত উদ্দীপনা কমানো, কিছু স্বাস্থ্যকর অস্বস্তিকে জীবনে জায়গা দেওয়া, আর শৃঙ্খলাপরায়ণ ও নিজের মূল্যবোধ চালিত কাজে অর্থ খুঁজে বের করা। এভাবেই আমরা ডোপামিনের ফাঁদ থেকে বেরিয়ে একটা সত্যিকারের ভারসাম্যপূর্ণ জীবন পেতে পারি। ঠিক, লক্ষ্যটা আনন্দকে তাড়া করা নয়, বরং অর্থপূর্ণ জীবনযাপন করা। যখন আমরা সেটা করতে পারব, তখন আনন্দ আর সন্তুষ্টি নিজেই একটা উপজাত হিসাবে চলে আসবে। অসাধারণ একটা আলোচনা হলো। আজ আমরা ডক্টর অ্যানা লেমবকের ডোপামিন নেশন বইটার গভীরে গিয়ে বুঝলাম কেন আধুনিক জীবনযাত্রা আনন্দের বদলে অতৃপ্তি তৈরি করছে। আমরা আনন্দ ব্যথার ভারসাম্য, সেলফ বাইন্ডিংয়ের মতো কৌশলগুলো নিয়ে কথা বললাম। আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যদি মস্তিষ্কের স্বাভাবিক অবস্থা ভারসাম্য হয়, আর আমরা যদি ক্রমাগত সেই ভারসাম্য নষ্ট করে ফেলি, তাহলে সেটা ফিরিয়ে আনার জন্য আমরা আমাদের প্রতিদিনের জীবনে সচেতনভাবে এমন কোনো একটা ছোট, অস্বস্তিকর কিন্তু অর্থপূর্ণ কাজ যোগ করতে পারি। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। তাহলে আমাদের প্রত্যেকের জন্য ভাবার প্রশ্ন হল, নিজের দাড়িপাল্লাকে পুনরায় সেট করতে আগামীকাল আমি স্বেচ্ছায় কোন স্বাস্থ্যকর অস্বস্তি বেছে নিতে পারি। সেটা হতে পারে সকালে 5 মিনিট ঠান্ডা জলে স্নান করা, বা ফোনটা পাশে রেখে শুধু 10 মিনিট চুপচাপ বসে থাকা। এই বিষয়টা ভাবার জন্য রইল।